TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নিউ ইয়র্কে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে আগস্ট মাস থেকে অর্থাৎ আর অল্প কিছুদিন পর থেকেই নতুন কিছু নিয়ম আসছে। এইসব বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বেটার হোমস রিয়েলটির লাইসেন্স রিয়েলটর আসিফ এ চৌধুরী। এবং যখন আমরা বিরতির পরে নতুন একটি বিষয় আলোচনা শুরু করব তখন আমরা আলোচনা করব অনলাইনে ঘরে বসে কিভাবে টিকিট কিনবেন। এই বিষয়টি জানাবেন আপনাদের গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন। সেটিও দেখার আমন্ত্রণ জানালাম। এবং একই সঙ্গে দর্শক আপনারা যারা দেখছেন টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে এখনকার যে বিষয় আলোচনা অর্থাৎ নিউ ইয়র্কে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে নতুন কি নিয়ম আসছে এই বিষয়টি নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি যথারীতি ফেসবুকেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা এই বিষয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থাকে সেটি আপনারা করতে পারবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েই আমরা আলোচনাটা শুরু করতে চাই। আসিফ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আমরা যেটি বিষয় ঠিক করেছি সেটি হলো নিউ ইয়র্কে বাড়ি বেচে কেনার ক্ষেত্রে নতুন নিয়ম আসছে। এই শিরোনাম দেখার পরে আসলে দর্শকদের মধ্যে অনেক বেশি আগ্রহ জাগে যে কি এমন পুরাতন নিয়ম ছিল সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন কি এমন নিয়ম আসছে সেটি সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ জল ভাই, ধন্যবাদ টিভিএন এবং টিভিএন এর ভিউয়ার এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আমার যে আনসারগুলো হলো ইনফরমেটিভ। এই যে অগাস্টের 17 তারিখ, হোপিং দ্য নিউ রুলস কামিং ফর রিয়েল এস্টেট ট্রানজাকশন বা রিয়েল এস্টেট যে বিজনেস যেগুলো আছে, এনএআর মিন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর্স। তো আগেই কনফিউজিং ছিল যে ইন টার্মস অফ কমিশন ওয়াইজ বাড়ি বিক্রেতা কত দিবেন, সেলার কিভাবে দিবেন না দিবেন, এটাই আগেও ছিল কনফিউশন। এখন আরও একটু কনফিউশন লেভেলটা আর একটু বেড়ে গেছে, বেড়ে যাবে অগাস্ট থেকে। কারণ যিনি বাড়ি কিনবেন কমিশনটা কিন্তু ওই এজেন্টেরকে দিতে হবে, ওনারে দিতে হবে। তো সেক্ষেত্রে একটা কনফিউশন অলরেডি মানুষের মধ্যে ঢুকে গেছে যে আমি বাড়ি কিনবো, বাড়ি কিনতে আমার ডাউন পেমেন্ট দিতে হবে, প্লাস যে এজেন্টের সাথে আমি কাজ করবো যে এজেন্টের কমিশন দিতে হবে। সাধারণত মনে করেন এবারে 7,500 থেকে 10,000 টাকা একটা নেশন ওয়াইড একটা কমিশন বেস ছিল রিয়েল এস্টেট এজেন্টদের। সেটা সাধারণত সেলাররাই সাধারণত পে করতে থাকতেন। ধরুন 5%, এতদিন যে নিয়মটা ছিল 5% তাকে কিছু করতে হতো না। লিস্টিং এজেন্ট অর্ধেক পাইলেন, বাকি অর্ধেক আপনার এজেন্ট সেলিং এজেন্ট পেলেন। তো সেটা এই এখন থেকে চেঞ্জ হয়ে আসবে। বায়াররাই যে কমিশনটা নেগোশিয়েট করবেন। আপনি বাড়ি দেখার আগে আপনি একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে যে আপনার পছন্দের যে কোনো এজেন্টের সাথেই হোক, কনফিডেন্সিয়াল যে এজেন্ট হোক, সাথে আপনি একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, যেটাকে আমরা এজেন্ট কন্ট্রাক্ট বলি, যেটা এখন এরা এনফোর্স করে না। যদিও নিয়ম আছে কিন্তু কেউ সেটা ফলো করে না, বাট এখন এটা আপনার করতেই হবে যদি বাড়ি দেখতে চান। আর যদি না করেন, যদি যারা ফার্স্ট টাইম হোম বায়ার আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ এমনিতেই যে ডাউন পেমেন্টের যে টাকাটা, লিমিটেড টাকাটা, ইন্টারেস্ট বেশি, প্রাইসটাও বেশি। হ্যাঁ, তো ওনাদের জন্য একটা টাইট একটা সিচুয়েশনের মধ্যে হবে। মানে অনেকেই চিন্তা করতেছে যে রিয়েল এস্টেটে যারা এক্সপার্ট, যে একটা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্টের যে সহযোগিতা দরকার সেটা থেকে ফার্স্ট টাইম হোম বায়াররা বঞ্চিত হবেন। বাট দেন এগেন যারা রিয়েল এস্টেট থিঙ্ক ট্যাঙ্ক আছেন, যারা এই লর সাথে কাজ করতেছেন যে চেঞ্জ করার জন্য, ওনারা যে ফেডারেল যে লোন, গভর্নমেন্ট ব্যাক লোন যেটা ফেডি ম্যাকে এরা পুশ করতেছে যে চেঞ্জ আসার জন্য। এই যে ওই ক্লোজিং কস্টটা, এই যে রিয়েল এস্টেট এজেন্টের যে ফিস যেগুলো 1%, 2%, হোয়াট এভার মেবি, ওইটা ওই লোনের মধ্যে অ্যাড করা যায় কিনা, তাহলে আর ওই যে ডাউন পেমেন্টের যে একটা এক্সট্রা বার্ডেন যেটা সেটা বায়ারের উপর পড়বে না। এবং রিয়েল এস্টেট মার্কেট নিড ফার্স্ট টাইম হোম বায়ার। উইদাউট ফার্স্ট টাইম হোম বায়ার মার্কেট উইল বি ক্রাশড, কারণ অর্ধেক বারই ফার্স্ট টাইম হোম বায়াররা কিনে থাকেন। এবং এই জন্য গভর্নমেন্ট ফেডি ম্যাক বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মর্গেজ প্ল্যান ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য রেখেছে। এবং ক্লোজিং কস্টটাও ওরা সাধারণত আপ টু 30,000 পর্যন্ত দিয়ে থাকে। তো ওটা আমি আশা করতেছি সাম সর্ট অফ চেঞ্জ এটা আসতে বাধ্য। মানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা একদম ইনিশিয়াল ফেজে আছে। এবং
লেটস সি, কারণ Okay, এটা okay. কনফিউজিং একটা দেখার টাইমের মধ্যে দিয়ে সময় আমরা আছে, যাব। হ্যাঁ, দেখার তো সময়। আপনি বলছিলেন যে অনেক সময় তো এজেন্টের কমিশন এক একজন এক এক ধরনের নির্ধারণ করে থাকে। এখন যদি সেটি ব্যাংক লোনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়, একসাথে অ্যাড করে দেওয়া হয়, তখন তো নিশ্চয়ই কমিশনটা বেঁধে দিতে হবে, অর্থাৎ সুনির্দিষ্ট একটা কমিশন দিয়ে দিতে হবে যে এত % কমিশন হবে, কারণ ব্যাংক লোন তো নয় মনে করেন একজন এক এক একটা করে নেবে। 5% মনে করেন একটা বর্তমান যে মার্কেটে একজন সেলার যদি রিয়েল এস্টেটের সাথে এগ্রিমেন্ট আছে, ধরেন 5% একটা নর্মাল একটা মানে এখনকার স্ট্যান্ডার্ড হলো 5%। 5%, হ্যাঁ। তো ওই অনুসারে আমি আশা করছি হয়তো 2.5 থেকে 3%-এর মধ্যে হয়তো কমিশনটা যে লাগবে মনে করেন। আপনি একজন বাট দেন এগেইন এটা কিন্তু একটা কম্পিটিশন মার্কেট, এজেন্টরা কেউ হয়তো 1% এগ্রি হয়ে যেতে পারে, কেউ আবার 2%-এর নিচে নামবে, ডিপেন্ড করে হু এজেন্ট, আপনি কার সাথে আপনি কাজ মানে করতেছেন। ক্রেতার তখন একটা চয়েস করার সুযোগ আছে যে কে আমার কাছ থেকে কম কমিশন দেবে, কম কমিশন আমি তার মাধ্যমে এগ্রিমেন্টটা করব। আপনি তো একজন দীর্ঘদিনের অভিজ্ঞ লাইসেন্স রিয়েলটর, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হলো, এই যে নীতিমালা একটা পরিবর্তন আনতে যাচ্ছে, কেন আনতে যাচ্ছে, এটা দরকার হলো কেন? আপনার কাছে কি মনে হয় আগের নীতিমালায় কি এমন সমস্যা ছিল, নতুন নীতিমালায় কি এমন সম্ভাবনা তৈরি হলো? টু বি অনেস্ট, আগেও কনফিউশন ছিল, এখন আমার মনে হয় আর একটু বেশি কনফিউশন। কারণ লিস্টিং এজেন্ট যারা বাড়িটা লিস্ট করে তাদের তো কমিশন গ্যারান্টিড থাকে, বুঝছেন? তখন ওই যে এজেন্ট, লিস্টিং এজেন্ট কিন্তু মনোপুলেট করতে পারে যে আমি কতটুকু দিব সেলিং এজেন্টকে, বুঝছেন? হয়তো 5% সে পাচ্ছে, কিন্তু দেখা গেল সে 1% যে সেলিং এজেন্টকে দিচ্ছে। ওটা একটু আনফেয়ার হয়ে যায়, বুঝছেন? যে আনফেয়ার, কারণ আপনি সে মেজরিটি যে কমিশন যেটা সে নিয়ে গেল, আপনি করলেন অল দ্য ওয়ার্কস, বাট মানে আনফেয়ার কেন? তাকে তো বেশি খাটতে হচ্ছে, তাকে বাড়িটাকে দেখাতে হচ্ছে, ট্যুর দিতে হচ্ছে, তাকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে হচ্ছে। কারণ যে সেলিং এজেন্ট সেও হার্ড ওয়ার্ক করে থাকে। একটা এজেন্টকে যখন আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বাড়ি দেখানো থেকে শুরু করে মর্গেজ অ্যাপ্রুভাল করা থাকে, ইন্সপেকশন করা থাকে, এভরি স্টেপ অফ দ্য ওয়ে, যে বাড়ি যে ক্লোজিং হওয়ার আগ পর্যন্ত যত ধরনের একটা ক্লায়েন্টের যতটুকু নিড থাকে একজন এজেন্ট সেটা দিয়ে থাকে। ওকে, তো দ্যার ইজ এ প্রসেস। ওকে, মানে তারও কাজ আছে, কিন্তু তিনি আগে কমিশনটা খুব কম পেতেন, কারণ এটা নির্ভর করতো যে যিনি সেলারের এজেন্ট হয়ে কাজ করছেন তার ইচ্ছের সাথে অনেক কিছু নির্ভর ছিল। এখন অন্তত এখানে একটা ভারসাম্য, এটা একটা কারণ হতে পারে, যুক্তিগত কারণেই হতে পারে। আর কি কারণ থাকতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? কারণ তো একটা লসুট ছিল, লসুটের উপর বেশ করে এই চেঞ্জেসটা আসছে, সুপ্রিম কোর্ট থেকে আসছে। তো দেখা যাক, এখনো তো এটা কি চূড়ান্ত, নাকি এর উপরে আবার পাল্টা লসুটের আশঙ্কা আছে? এখন পর্যন্ত আসে নাই। এখন পর্যন্ত এনএআর এর যে রুলিং, যেটা ওটা অগাস্ট 17 প্রকাশ হবে, আসবে ডাইরেক্টিভ, যেটা আমরা ফলো করব। তো দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। বাট বেসিকলি কনসেপ্টটাই যে হইলো যে যারা বাড়ি কিনবেন তারা একজন এজেন্টের সাথে মাস সাইন আপ করবেন এবং কমিশনটা ওনাদের কাছ থেকে আসতে হবে। তার মানে এমনিতেই যারা বাড়ি কিনতে চান তাদের জন্য নানা দুঃসংবাদ, মার্কেটে নতুন বাড়ি নেই, একই সঙ্গে বাড়ির দাম এই পরিমাণ বেড়েছে যে অনেকেই হয়তো এখন নিউ ইয়র্ক সিটির ভিতরে বাড়ি কেনার সাহসই করছেন না। তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে কমিশন এজেন্টটাও এখন তাদেরকে দিতে হবে। আগে যেখানে তাদেরকে কোনো কমিশন এজেন্ট দিতে হতো না, এখন তাদেরকে কমিশন এজেন্ট দিতে হবে। ওই সেন্সে ঠিক না, কারণ ওই যে সেলারটা কিন্তু ওই প্রাইসটা কিন্তু ইনক্লুড করে দিত সেল প্রাইসের মধ্যে। ওকে, তো যখন আপনি লোন নিচ্ছেন, আপনার ওই টাকাটাই বেসিক্যালি আপনার মানে ঘুরে ফিরে একই অবস্থা হয়তো, মানে আপনি আগে দিচ্ছেন না পরে দিচ্ছেন, এটাই। এর ফলে রিয়েলটর যারা আপনারা, তাদের কি প্রভাব পড়বে? আমরা তো ক্রেতা বিক্রেতার পজিশন অনেকটা পরিষ্কার হয়েছে, রিয়েলটররা কি এখন অনেক বেশি সমস্যা পড়বেন, নাকি তাদের জন্য এটা একটা পেশাদারিত্বের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে? যারা পেশাদার আছেন তারা তো পেশাদারিত্বের সাথে কাজ করবেন। যারা মনে করেন অনেক রিয়েল এস্টেট আছেন যারা ফুল টাইম না বা ইনভলভ না, মার্কেট বুঝতেছেন না বা ক্লায়েন্টদের নিড বুঝতেছেন না, ওনারাই মোস্ট লাইকলি তারা প্রেডিক্ট করতেছে যে অলমোস্ট 30% to 45% রিয়েল এস্টেট এজেন্ট আউট অফ বিজনেস। ওকে, তার মানে এইখানে আমরা দেখি যে রিয়েলটর ছাড়াও অনেকে কাজ করেন,
এজেন্ট হিসেবে কাজ করেন, কিংবা হয়তো আমরা যেটাকে মিডল ম্যান কিংবা ব্রোকার এই ধরনের অনেক এটা কিন্তু আসলে এগুলো তো আসলে লিগ্যাল না, লিগ্যাল না, ইনফর্মালি অনেকে এটা বাড়ি বেচে কেনার সাথে আপনি একটা এলএলসি করে আপনি রিয়েল এস্টেট বিজনেসে আপনি নামলেন, আপনার কর্পোরেশন দিয়ে নামলেন, আপনি বাড়ি বিক্রি করতেছেন বা আপনাকে কেউ হেল্প করতেছে বাড়ি বিক্রিতে, তো ওটা বিটুইন ইউ এন্ড আপনার যারা ইনফর্মাল একটা ট্রানজাকশন যেগুলা, বাট অ্যাকচুয়াল রিয়েল এস্টেট এজেন্টরা সেই ধরনের ট্রানজাকশন যেতে পারবে না। আপনার ডুজ এন্ড ডোন্ট আছে, আপনার লস যেগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত এখানে আমরা আলোচনা করতে পারি, সেটা হলো এই নতুন নিয়মে এই বিষয়টি আসছে যে আগে যেমন আপনি একটা বাড়ি কেনার জন্য একাধিক এজেন্টের সাথে কথা বলার সুযোগ ছিল, এবার আপনাকে ফিক্সড একজন এজেন্টের সাথে এই চুক্তি করে নিতে হবে। কারেক্ট। এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কি ধরনের। আপনি মনে করেন একটা এখন যে সিচুয়েশন দেখা যাচ্ছে, সকালে এক এজেন্টের সাথে কাজ করতেছেন, বিকালে আরেক এজেন্টের সাথে কাজ করতেছেন, which maybe is advantage to the buyer but is not fair to the agent, কারণ আমরাও তো এমপ্লয়ি, আমরা যদি ডিল আমরা যদি মেক না করতে পারি, উই ডোন্ট মেক মানি। তো আপনি আমার সময় নষ্ট করতেছেন, আপনার সময় নষ্ট করতেছেন, আরেকজনের লোকে একদিনে আপনি 3 জন মানুষের সময় নষ্ট করতেছেন। সো এটা একটা আনফেয়ার ছিল। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজন অলসো দিস চেঞ্জেস, হ্যাঁ, তো আসার কথা। তো সাইন আপ করলে লসের কিছু নাই, কারণ আপনি তো একটা প্রফেশনাল হেল্প আপনি পাচ্ছেন, এবং আপনার যে কোনো একজনের সাথে কাজ করতেই হতো ABCDXYZ। তো আপনি সাইন আপ করুন, আপনার পছন্দের একজন এজেন্টের সাথে আপনি কাজ করুন, অভিজ্ঞ একজন এজেন্ট দেখেন বা যার সাথে আপনি কমফোর্টেবল, তার সাথে আপনি আপনার কমিশনটাও আপনি ওয়ার্কআউট করতে পারেন। এবং এটারও বাইপাস করার আমার মনে হয় কমিশনটাও বাইপাস করার ওয়ে আছে। ওয়ে যেমনটা হলো যে সেলার কনসেশন কিন্তু এখনো দেওয়া হচ্ছে, যে ক্লোজিং কস্টের যেটা, তো সেইটা মনে করেন আপনি ক্লোজিং কস্টের ওইটাও আপনার এইটার মধ্যে আপনার ঢুকানো যেতে পারে। এখন যদি ওনার উইলিংলি এই কমিশনটা দিয়ে তাইলে এটা মানে ইলিগাল কিছু না। কারণ সেলার যদি আমাকে দিতে চায়, বায়ার এজেন্টকে কমিশন দিতে চায়, তো নোবডি উইল স্টপ, কারণ সে তো ফোর্স করতেছে না, উইলিংলি দিচ্ছে। তো ওইটাও একটা ট্রানজাকশনাল ব্যাপার আছে, যে there is a loophole still need to figure it out। তো দেখা যাক কি হয়। মানে আগে যেমনটা ছিল যে যিনি সেলার তার এজেন্ট বায়ার এজেন্টকে কমিশন দিত, এটা মানে এমএলএস এ ডিটেইলস বলাই থাকতো যে এতটুকু কমিশন। হ্যাঁ, এখন বিষয়টা কি হবে? এখন কি বায়ারের এজেন্ট সেলারের এজেন্টকে কমিশন দেবেন? না দিবে না, এজেন্ট দিবে না, এবং ডিসক্লোজও করবে না কত টাকা সে কমিশন পাচ্ছে, কত টাকা নিচ্ছে, এবং এটাই রুল। সেলারের এজেন্টরা কি করবেন? যারা সেলার এজেন্টরা ওই যেটা ওনার লিস্টিং এগ্রিমেন্টে গেছেন সেটা তো ওইভাবেই হবে। উনি শুধু লিস্ট করতেছে, ইজ নট সেলিং, বা সেলিং না, বাট সেলিং লিস্টিং এ একটা এজেন্টের একটা কমিশন থাকে, ওটাও উনি সেটা পাবে। হয়তো সেটা আগে মনে করেন হয়তো 5% ছিল, সেটা নেমে আসবে 2%-এ। আচ্ছা, সেটা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট চলে আসবে লিস্টিং এজেন্টের জন্য। কিন্তু লিস্টিং এর পরেও তো নিশ্চয়ই এজেন্টের অনেক কাজ থাকতো, অর্থাৎ নেগোসিয়েশন করা কিংবা একটা ভালো না, ওইটা স্টিল হ্যাভ টু গো থ্রু ওই সেম প্রসিজার, কিন্তু সেম যেতে হবে। আপনার এখানে লুকানোর সময় না। যদি একজন বাইং ব্রোকার যদি আপনাকে কল দেয়, আপনার ইউ হ্যাভ টু আনসার। আপনার ইমেল দেও, বলেন সালফোন বলেন যে আমি বাড়িটা দেখতে চাই, তখন কিন্তু ওই আপনার ওই এগ্রিমেন্ট যে এজেন্ট যেটা আছে সেটা নিয়ে আসতে হবে। তখন সে বলবে যে হাউ ইউ গেটিং ইউর কমিশন, হুজ গেটিং ইউর কমিশন। একেবারেই আপনাদের পেশার বিপক্ষে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে ধরেন কোন একজন ক্রেতা যিনি বায়ার, তিনি একজন এজেন্টের সাথে নতুন নিয়ম অনুযায়ী চুক্তি করলেন, কিন্তু সেই এজেন্ট তার মনের মতো করে কাজ করছেন না। তিনি যে সময়ের মধ্যে বাড়িটি চাচ্ছেন সেই সময়ের মধ্যে বাড়িটি দেওয়ার মতো, খুঁজে দেওয়ার মতো দক্ষতা তার নেই। তখন কি তিনি চাইলে এই এগ্রিমেন্ট যেটিকে ম্যান্ডেটরি করা হচ্ছে, এই এগ্রিমেন্টটি কি সেই
ক্রেতা পরিবর্তন করতে পারবেন কিনা, হ্যাঁ, করতে কিংবা পারবেন, বাতিল করতে পারবেন করতে কিনা? পারবেন, বাট যে আপনার যে এগ্রিমেন্টের টাইম লিমিট আছে সেই টাইম লিমিট আপনার মানতে হবে। 3 মাস বলেন, 6 মাস বলেন, 1 বছর বলেন, সেটা আপনার মানতে হবে। 6 মাসের মধ্যে সে যদি দেখালো 10টা বাড়ি দেখালো, আপনার পছন্দ হলো না, আপনার 11 হাউস সামবডি এলস শোড, ওটা পছন্দ হয়ে গেল, আপনি নিয়ে নিলেন, কিন্তু আপনার যে কমিশন যেটা আপনার এজেন্টের সাথে আছে সেটা আপনার দিতে হবে। অর্থাৎ ডাবল কমিশন দিতে হবে, হয়তো ডাবল পরে যিনি দেখিয়েছেন তাকেও তো কিছু না কিছু দিতে হবে। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো কনফিউশনের জায়গা এখনো আছে। এটা হয়তো যখন এই নতুন নীতিটা চলে আসবে, এটাকে যখন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা শুরু হবে, যখন অনেকে বাড়ি কিনতে যাবেন, তখনই আসলে নতুন নতুন বিষয়গুলো, এই সমস্যাগুলো সমাধান আসবে এবং এটা সমাধান নিশ্চয়ই হবে। কিন্তু দর্শকরা এইটুকু অন্তত জেনে রাখলেন যে সামনে আগস্টের 17 তারিখ থেকে নতুন নিয়ম হচ্ছে, অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটে আপনাকে বাড়ি কিনতে হলে আপনাকে কমিশন দিতে হবে, যে কমিশনটা এজেন্ট কমিশন আগে আপনাকে দিতে হতো না। আমরা সেই বিষয়টা, এবং একজন এজেন্ট আপনাকে সাইন আপ করতে হবে, এবং একজন এজেন্ট, যেটি গুরুত্বপূর্ণ, যে একজন এজেন্টকে ফিক্সড করে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, তার সাথে চুক্তিতে যেতে হবে যে আপনি তাকেই আপনার এজেন্ট হিসেবে নিয়োগ করেছেন। এটি কতটা সমস্যা তৈরি করে, কতটা সম্ভাবনা তৈরি করে, এটি আসলে সময় বলে দেবে, কারণ প্র্যাকটিক্যালি এটি যখন বাস্তবায়ন করা শুরু হবে তখনই এটা বলা যাবে। বাট ইটস রেকমেন্ডেড যে ইউ টেক অ্যান এজেন্ট। মানে যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা তো কোনো কিছুই জানেন না, যারা ফার্স্ট টাইম হোম বায়ার মাস্ট একজন এজেন্ট নেওয়া উচিত। তার অনেক টাকা পয়সা, আপনার অনেক সময়, অনেক অনাকাঙ্ক্ষিত যে ঝামেলা যেগুলো আপনি অ্যাভয়েড করবেন। এবং নিশ্চয়ই এই কথাটি আমরা এর আগে একাধিক শোতে বলার চেষ্টা করেছিলাম যে আপনি অবশ্যই একজন এজেন্টকে নিয়ে, একজন পেশাদার রিয়েলটরকে নিয়ে আপনার বাড়ি কেনার কাজটি করবেন, কারণ এটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি। তাই এখানে পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বের সঙ্গে কাজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা আসিফ ভাই আপনার কাছ থেকে একটু জেনে নেব, সেটা হলো যে আপনি নিউ ইয়র্ক সিটি এবং সিটির বাইরেও কাজ করছেন। আমরা অনেককে দেখছি সাম্প্রতিক সময়ে যে প্রবণতাটা তৈরি হয়েছে, কোভিডের সময় সেটি হয়েছিল, এখন আবার সেটি হচ্ছে, নিউ ইয়র্ক সিটির ভিতরে বেশিরভাগ মানুষই বাড়ি খুঁজে পাচ্ছেন না, তারা সিটির আশপাশে বাড়ি খুঁজছেন। সেই ক্ষেত্রে অনেকে জানতে চান, নানা সময় আমাদের ফেসবুকে কিংবা টেলিফোন করে জানতে চান যে কোথায় সিটির কাছাকাছি, খুব বেশি দূরে যেতে চান না, 3 ঘন্টা 4 ঘন্টা দূরত্বে, 5 ঘন্টা দূরত্বে যেতে চান না, একেবারেই নিউ ইয়র্ক সিটি ছেড়ে বাফেলো কিংবা অনেক দূরে চলে যেতে চান না, আলবেনি চলে যেতে চান না, তারা আসলে কোথায় কাছাকাছি বাড়ি কিনবেন? যদি আপনার ব্রঙ্কস এরিয়ায় যদি আপনার মন মতো না, তাহলে আপনি ইয়ংকার্স যেতে পারেন, বা ব্রঙ্কসের বর্ডার লাইনে ইয়ংকার্স। খুব কি দামের পার্থক্য হয় ইয়ংকার্স ব্রঙ্কসে? প্রাইস একটু সহনীয়, এখনো ইয়ংকার্সে আপনি সহনীয় আপনি পাবেন। যেগুলা ব্রঙ্কসের হয়তো $1 বিলিয়ন হয়েছে, সেগুলো হয়তো 800,000-এ আপনি পেয়ে যেতে পারেন। ইয়ংকার্সের পাশে আছে আপনার ওয়েস্টচেস্টার কাউন্টি, যেটা যারা ব্রঙ্কসে থাকেন ওইদিকে সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যায়, যারা এই দিকে আসতে চান না। অনেকেই যারা ব্রঙ্কসে থাকেন তারা কুইন্সে আসতে চান না, বা ওইদিকে প্রেফার করে থাকেন। দ্যাটস নাথিং রং উইথ ইট, যেখানে যেদিকে কমফোর্টেবল, বাট ওই সাইডটা এখনো এক্সপ্লোর করা হয় নাই আমাদের কমিউনিটির লোকজন। ইয়ংকার্সে 2-4 জন গেছে, বাট এখনো মানে ওইভাবে এক্সপ্লোর করা হয় নাই। তো ইয়ংকার্স ইজ এ গুড অপশন। তারপরে আপনার লং আইল্যান্ডের দিকে যদি আসেন আমরা, তো লং আইল্যান্ডের যদি প্রাইস একটু কম, বাট ওই যে নেইবারহুড, যে অনেকে চিন্তা করেন যে এটা আফ্রিকান আমেরিকান নেইবারহুড ডমিনেট, বা অ্যালমন্ট একটা লোকেশন ছিল, এটাও খুব চেঞ্জিং র্যাপিডলি। হ্যাম্পস্টেড একটা আছে, খুব রিয়েলি চেঞ্জিং। আমাদের কমিউনিটির লোকজন যাওয়া শুরু হয়েছে, মসজিদ হয়ে গেছে, পাকিস্তানিরা অলরেডি চলে গেছে, আমাদের লোকজন যাওয়া শুরু করতেছে। এছাড়াও নাসোয়া কাউন্টির ভিতরেও কিছু অফ জায়গা আছে যেগুলোতে মনে করেন এখনো প্রাইস কম আছে, মানে $1 বিলিয়ন উপরে যায় নাই। সিঙ্গেল ফ্যামিলি হোম 700, 750, 450 to 750, 800-এর মধ্যে, যেগুলা ওয়েস্টবেরি বলেন। এছাড়া যদি আপনি আর একটু ভিতরে যান, লং আইল্যান্ড সাফোক কাউন্টি বলে, আপনার ডিয়ার পার্ক বা হান্টিংটন বা সেন্টার রিচ, আর যদি ভিতরে যান আপনার, তখন আরও বেটার প্রাইসে আপনার বিরাট বড় বাড়ি পাওয়া যাচ্ছে, 5, 6, 7 বেডরুমের বাড়ি পাওয়া যাচ্ছে, জায়গা সহ পাওয়া যাচ্ছে, জবও আছে। সো ইউ আর নট রিয়েলি ফার। লং আইল্যান্ড থেকে মানুষ ম্যানহাটনে কোনোভাবেই আসলে দূরে বলার সুযোগ নাই, বুঝছেন তো। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে নাসাউ, লং আইল্যান্ড, সেসব জায়গায়ও কিন্তু বাড়ির দাম
অনেক বেড়ে যাচ্ছে, জি, আগের তুলনায় অনেক of বেড়ে course, যাচ্ছে। কারণ ওই যে এখন আমাদের সেখানে বাড়ির দামগুলো কেমন? গত বছর থেকে মনে করেন এক একটা বাড়ির 100,000-এর মতো বৃদ্ধি পেয়েছে গত বছর এই মানে টাইমে এক বছর 100,000 হাজার হয়ে গেছে। কারণ আমাদের কমিউনিটির লোকজনও এইদিকে যারা কিনতে পারতেছেন না তারা লং আইল্যান্ডকেই প্রেফার করে নিচ্ছেন। আমরা সবসময় একটু লেটে যাই, যখন যখন দাম বেড়ে যায় তখন মানে সবাই যখন যা চলে গেছেন এর মধ্যে দামও বেড়ে গেছে, তখন গিয়ে আমাদের যে হ্যাঁ না চলো লং আইল্যান্ডে যাই, এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের কমিউনিটি যে লং আইল্যান্ডে দিয়ে সবাই বাড়ি কিনতে যাচ্ছেন। তো নাথিং রং, এখনো যদি কিনেন নাথিং রং, কারণ নিউ ইয়র্কের দাম কমার সম্ভাবনা জুয়েল ভাই খুবই কম। দাম আসলে কমবে না, দাম কমানোর কোনো সুযোগ নেইও। কিন্তু আপনি বলছিলেন না যে আমরা একটু দেরি করে যাই, দেরি করার আগে এমন কোন জায়গা আছে যেটা হয়তো আপনার মাধ্যমে দর্শকরা জেনে যেতে পারেন যে এখন সেদিকে মুখ করলে কিছুটা কমে পাবেন, 1 বছর পরে পাবেন না 100,000 বেড়ে যেতে পারে? জি, তা এখন যারা আমি একটু আগে বললাম যারা ব্রঙ্কসের দিকে থাকেন তারা ইয়ংকার্সের আপনি ট্রাই করতে পারেন, সিঙ্গেল ফ্যামিলি হোক আর মাল্টি ফ্যামিলি হোক অ্যাভেলেবল আছে, আপনি দেখে নিতে পারেন। সেটা একটা অপশন, কারণ গুড স্কুল আছে, নেইবারহুড ভালো, ক্রাইম রেট লো, মসজিদ হয়ে গেছে ক্লোজ টু ব্রঙ্কস, আপনার 15-20 মিনিটে ব্রঙ্কসের মধ্যে আইসা আপনার ব্রঙ্কসের সুবিধাটা পাচ্ছেন। সেম জিনিস আপনার লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে আপনি ট্রাই করতে পারেন। সাফোক কাউন্টিতে এখনও প্রাইস রিজনেবল আছে, ট্যাক্সটাও কম, আপনার স্কুল ডিস্ট্রিক্ট ভালো, হসপিটাল আছে, ইউনিভার্সিটিজ আছে, সব কিছুই আছে। তো এখনও আমার মনে হয় সাফোক কাউন্টিতে রিজনেবলি বাড়ির প্রাইস রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। অনেক ধন্যবাদ আসিফ চৌধুরী ভাই, আপনি অনেকগুলো নতুন তথ্য দিয়েছেন, বিশেষ করে নতুন নীতিমালার বিষয়টি যেমন আপনার কাছে জেনেছি, একই সাথে সম্ভাব্য যেসব জায়গাগুলো বাড়ি কেনার জন্য যারা নিউ ইয়র্ক সিটির ভিতরে কেনার সামর্থ্য রাখছেন না কিংবা মনে করছেন যে এই বিনিয়োগটা তার জন্য অনেক বেশি হয়ে যাবে, আশপাশে কোথায় গিয়ে তিনি আসলে বাড়ি কিনতে পারেন সেই বিষয়গুলো আমরা জানলাম আজকের অতিথির কাছ থেকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা কথা বলবো অনলাইনে ঘরে বসে কিভাবে টিকিট কাটবেন। আমন্ত্রণ থাকলো আলোচনা শোনার, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দিভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সঞ্জুল। আমরা এই পর্যায়ে কথা বলবো ঘরে বসে বিমানের টিকিট কিভাবে কাটবেন, এটি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইনকের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা টেলিভিশনের স্ক্রিনে আমাদের একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে টেলিফোন করে এই বিষয়ে যদি কোনো তথ্য আপনাদের জানতে চাওয়ার থাকে সেটি জানতে পারবেন, এবং একই সঙ্গে আমাদের ফেসবুকে যথারীতি অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন। এর আগের আলোচনার বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে করা হয়েছে, আমরা সেগুলো উত্তর হয়তো অতিথির কাছ থেকে নিয়ে দিতে পারিনি, কিন্তু আমরা তাদের মন্তব্যগুলো হয়তো পড়ে শোনাতে পারি। কাজী শাফিকুল ইসলাম তিনি বলছেন এই রুলটা শুধুমাত্র নিউ ইয়র্কের জন্য কিনা নাকি সব ইউএসএ সব জায়গার জন্য বলা হচ্ছে, আসলে এটা নিউ ইয়র্কের জন্য নতুন নিয়মটি হচ্ছে। এবং আরেকজন কমেন্ট করেছেন নিলয় দাস এলমন্ট এবং হ্যামস্টেডে ভেরি হাই ট্যাক্সেস এরিয়া, সেটি বলছিলেন। যাই হোক, আমরা এখনকার বিষয়ে আলোচনা চলে যাব। শামসুদ্দিন ভাই, যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই সেই বিষয়ে যাব। আপনার অনলাইনে কিভাবে টিকেটিং হয় সেটি আমরা শুনবো, ইন্ডিয়া ভিসা, উমরা ভিসা, সেগুলো নিয়ে আমরা শুনবো। তবে তার আগে প্রবাসী যারা বাংলাদেশিরা আছেন তারা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এবং সবচেয়ে বেশি যেটি জানতে চান সেটি হলো বাংলাদেশের সাথে, বাংলাদেশে যে সাম্প্রতিক আন্দোলন চলছে সেটির প্রেক্ষিতে বাংলাদেশের সাথে আমেরিকা, নিউ ইয়র্ক, অন্যান্য স্টেট সেগুলোর বিমান যোগাযোগগুলো কেমন, সেটি কি স্বাভাবিক আছে নাকি সেখানে কোনো বিঘ্ন ঘটছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ টিভিএন 24 সকল দর্শককে। ফ্লাইট চলাচল আগের মতো স্বাভাবিক চলতেছে, ফ্লাইট চলাচলের কোনো এখনো অপারেশনে কোনো বিঘ্ন ঘটেনি, কোনো ক্যান্সেলেশন নেই। অল স্টেট থেকে, নিউ ইয়র্কের প্রত্যেকটা স্টেট থেকেই রেগুলারভাবে ফ্লাইট আমেরিকা থেকে ঢাকা যাচ্ছে, এবং ঢাকা থেকে বিশ্বের সব দেশে ফ্লাইট চলাচল স্বাভাবিক, এখানেও কোনো ফ্লাইটের কোনো ক্যান্সেলেশন নেই, এবং সব ফ্লাইটই রেগুলার মতো অপারেশন হচ্ছে, স্মুথ অন টাইম, এবং অল ফ্লাইট স্বাভাবিক।
কোনো cancellation। টাইম আমরা কিছুটা হয়তো ডিলে হচ্ছে, কারণ যাত্রীরা এসে বিমানবন্দরে পৌঁছানোর বিষয় আছে, এরকম কি ডিলে হচ্ছে নাকি সেটাও হচ্ছে না? কোনো ক্যান্সেলেশন এবং ডিলে নয়, সমস্ত ফ্লাইট অন টাইমে। আমার জানা মতে একদিনই একটা ফ্লাইট ক্যান্সেলেশন ছিল, 19 জুলাই এমিরেটস এয়ারলাইন্সের। এই ছাড়া অল ফ্লাইট ইজ স্মুথলি এবং অন টাইমে ফ্লাইট অপারেশন হচ্ছে। ফ্লাইট ঢাকা থেকে জেএফকে ঢাকা অন টাইমে ফ্লাইটগুলো অপারেশন হতেছে। অল মানুষ, আমাদের যারা প্যাসেঞ্জার, আমি আজকে পর্যন্ত প্যাসেঞ্জার এবং গতকাল প্যাসেঞ্জাররা স্বাভাবিকভাবে তারা ঠিকমতো দেশে পৌঁছতে পেরেছে এবং তারা আমাকে তারা ধন্যবাদ জানাইছে। নিশ্চয়ই তাদের কাছে কি এমন কিছু শুনেছেন এয়ারপোর্টে নামার পরে, অর্থাৎ শাহজালাল এয়ারপোর্টে নামার পরে তারা বাড়ি যেতে কোনো সমস্যা পড়ছেন কিনা? এটা নিয়েও অনেকে ভাবছেন যে বাড়ি শেষ পর্যন্ত যেতে পারবো কিনা, তাই হয়তো অনেকে বিমানের টিকিট করছেন না। না, বাংলাদেশ সরকার ঘোষিত আজকে থেকে বাংলাদেশ সরকার সমস্ত অফিস আদালত ওপেন করে দিয়েছে। সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। প্লাস আগামীকাল থেকে ব্যাংক, বিমা, অফিস আদালত সমস্ত ওপেন। যারা এয়ারপোর্ট থেকে নেমে বাড়ি যাচ্ছে তাদের কাছে তারা ফ্লাইটের টিকিট এবং পাসপোর্ট দেখাইলে যারা নিরাপত্তায় নিয়োজিত আছে তারা তাদেরকে সহযোগিতা করতেছে। তারা কোথাও বাধার সম্মুখীন হচ্ছে না, তারা স্মুথলি তাদের আত্মীয় স্বজনের নিকট বাড়িতে পৌঁছতে পারতেছে। এখন হয়তো যানজটের কারণে আগে যে দেরি হতো সেটা অর্থাৎ সাপে বর বলেও একটা কথা থাকে অনেক সময়। যদিও এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেটি সচেতন নাগরিক হিসেবে কারোই কাম্য নয়। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। সেটি হলো যে আপনি বলছিলেন এর আগেও বেশ কয়েকবার আমাদের অনুষ্ঠানে এসে বলেছিলেন যে অনলাইনে বসেই সব টিকিট কেটে ফেলা যাবে। এই বিষয়টা একটু জানতে চাই। অনলাইনে বসে কিংবা ঘরে বসে কিংবা সাবওয়েতে দাঁড়িয়ে কিংবা অফিস করতে করতে কিভাবে বিমানের টিকিট কেটে ফেলা যাবে, এটা সহজ করে ফেলেছেন আপনারা, সেই বিষয়ে ধন্যবাদ। যে বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে, যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে কেউ এখন টিকিটের প্রয়োজন, অফিস আদালত কিন্তু বন্ধ ছিল কিছুদিন, কিন্তু আমাদের অনলাইনে যদি আপনার ইন্টারনেট সেবা থাকে তাহলে কিন্তু আমরা অনলাইনে ঢুকে কিন্তু আপনার প্রয়োজনের ফ্লাইটের টিকিটটা আপনি কাটতে পারতেছেন। আমাদের ওয়েবসাইট, যেটা আমরা ওটিএ বলি, ও অনলাইন ট্রাভেল এজেন্সি, www.globaltravelbd.com, ঢুকে আপনি আপনার যে কোনো রুটের যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি আপনার রিয়েল টাইম প্রাইস, রিয়েল টাইম বুকিং এবং এক্সাক্ট পেমেন্ট পে করে আপনি টিকিটটা কনফার্ম করতে পারতেছেন। অর্থাৎ আপনার বিমানের টিকিট, পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনার হাতে না গেলে আপনার হাতের মুঠোতে। আমাদের এই সেবাটাই আমার লক্ষ্য এবং গোল, প্রত্যেকের ঘরে ঘরে ট্রাভেল এজেন্সির সেবা পৌঁছে দেওয়া। প্রত্যেকটা মানুষের কাছে যার চাহিদা আছে তার কাছে আমাদের এই যে ট্রাভেল এজেন্সির সেবাটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের গোল। আমি এটা একক পরিসরে না রেখে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের কাছে তার মোবাইল ডিভাইস, ডেস্কটপ, ল্যাপটপ, আইপ্যাড, যদি তার মোবাইল ডাটা ওপেন করে অনলাইন ওয়াইফাই কানেক্ট করে দিয়ে সে যে কোনো রুটে ফ্লাইট সার্চ করে তার ফ্লাইটটা কনফার্ম করতে পারবে, প্লাস টিকিটটা পেমেন্ট করে তার ক্রেডিট কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারবে এবং আমাদের ওয়ালেট ব্যালেন্সের মাধ্যমে পেমেন্ট করে সে যে কোনো রুটে টিকিট কাটতে পারবে। এবং আরও একটা গুড নিউজ হইল, অন্যান্য যে ট্রাভেল এজেন্সি আছে, যে অনলাইন পোর্টাল আছে, তার চেয়ে সমপরিমাণ মূল্যে এবং কম মূল্যে আপনি এই সেবাটা পেয়ে যাচ্ছেন। ওকে, এইটা আসলে কিভাবে বুঝবেন? একজন যিনি বিমানের টিকিট কাটবেন বলে ভাবছেন, তিনি পরিকল্পনা আছেন আমি অনলাইনে গিয়ে সার্চ দেবো, এক একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের কথা আপনি বলছিলেন, এক একটা ওয়েবসাইট এক এক রকম প্রাইস দেখাচ্ছে। এই যে প্রাইসের উঠানামা, তিনি আসলে কিভাবে, তিনি কি চোখ বন্ধ করে যেটাতে কম প্রাইসে পাবেন সেখানে চলে যাবেন, নাকি এর সাথে অন্য কোনো সেবা জড়িত? থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ফ্লাইটটা সিলেক্ট করার পূর্বে আপনার ট্রানজিট আওয়ার, ফ্লাইটের ডাইরেক্ট ফ্লাইট কিনা, ওয়ান স্টপ ফ্লাইট নাকি টু স্টপ ফ্লাইট নাকি মাল্টি স্টপ আছে, এই ফ্লাইটের কানেক্টিভিটি টাইম, ফ্লাইটের ডিউরিং আওয়ার, লাগেজ পলিসি, এই সবগুলো জিনিস বিবেচনা করে টিকিটটা রিফান্ডেবল কিনা, নন রিফান্ডেবল কিনা, এই 4-5টা জিনিস বিবেচনা করে আপনি আপনার ফ্লাইটটা চুজ করবেন। জেএফকে থেকে ঢাকা আমি যে যাব, একটা শর্টেস্ট ট্রানজিট, আর একটা ফাস্টেস্ট রোড, আর একটা চিপেস্ট প্রাইস। আমার ওয়েবসাইটে 3টা জিনিস আমি অপশন রেখেছি। সবচেয়ে কম মূল্যটা আপনাকে দেখার সুযোগ আছে
এবং ফার্স্ট কত দ্রুত আমি ঢাকা পৌঁছে যাব সেটারও একটা অপশন আছে। তারপর একটা আছে আপনি শর্টেস্ট ট্রানজিট। এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করে আপনার ফ্লাইটটা সিলেক্ট করে ফ্লাইট সিলেক্ট করে প্রাইস কম্পেয়ার করবে এই ফ্লাইটটা সেম ফ্লাইট কিনা। আমি যে ফ্লাইটটা সিলেক্ট করছি আদার্স অনলাইন পোর্টালে বা আদার ট্রাভেল এজেন্সি সেম ফ্লাইট যদি আমারটা লয়েস্ট হয়, আই উইল অ্যাডভাইস ইউ, আই উইল রিকমেন্ড ইউ টু বাই দ্য টিকিট। ওকে, তার মানে আপনি যে পলিসিগুলোর কথা বললেন, ট্রানজিট টাইম এবং লাগেজ পলিসি, তারপর হলো যে আরো দু একটা শর্টেস্ট ট্রানজিট, এইসব বিষয়গুলো, ফ্লাইটের মাল্টি রুট কিনা, হিডেন স্টপেজ আর হিডেন স্টপ থাকে, হিডেন স্টপেজও থাকে। তাহলে এই পলিসিগুলো যদিও এখানে আপনাদের ওয়েবসাইটের শুধু অপশনগুলো দেখে দেয়া, অর্থাৎ ক্রেতাকে আপনারা সুযোগ আছে যে আপনি বলছিলেন ফাস্টেস্ট ট্রানজিটটা আপনি দেখা দিচ্ছেন, চিপেস্ট রেটটা আপনি দেখিয়ে দিচ্ছেন, আপনার কাছে মূলত দেখিয়ে দেয়া অপশনটা তৈরি করা, আর এয়ারলাইন্স কোম্পানিগুলোই তাদের পলিসিগুলো ঠিক করছে, তাই তো? সেখানে তো আপনার কিছু করার নেই, অর্থাৎ ট্রানজিট কমানো বাড়ানোর সুযোগ আপনার নেই। কিন্তু যখন একজন দর্শক আপনার অনুষ্ঠানটা দেখেন, তিনি হয়তো একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আপনার কাছে তার প্রশ্ন থাকে যে কোন স্ট্যান্ডার্ড গুলোকে, অর্থাৎ ট্রানজিট টাইম কত হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, লাগেজ পলিসি কত কেজি হলে সেটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, চিপেস্ট প্রাইস কত হলে সেটাকে আপনার কাছে মনে হবে যে এটা স্ট্যান্ডার্ড প্রাইস। এই স্ট্যান্ডার্ড গুলো আসলে আপনার কাছে জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। জেএফকে তে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যাচ্ছি। নিউ ইয়র্ক থেকে কেউ ঢাকা যাবে, নর্মালি এমিরেটস এর ফ্লাইটের কথা বলতেছে একটা, ওকে, নর্মালি সে 2 পিস ব্যাগেজ পাবে। তারপরে তার ট্রানজিট, একটা শর্টেস্ট ট্রানজিট আছে জেএফকে থেকে দুবাই, এমিরেটস এখান থেকে যে সকালে যে মর্নিং এর যে ফ্লাইটটা যায় ঢাকায় গিয়ে আরাম হলে ইভিনিং এ, এটা ট্রানজিট আওয়ার 2 hours 40 minutes। এমিরেটসে আবার রাত্রে দুইটা ফ্লাইট আছে, 11 একটা 10:20 PM। 10:20 PM যে ফ্লাইটটা যাচ্ছে এটা মিলান হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এইটা আমাদের যে এই ফ্লাইটে এটা একটা হিটেন স্টপেজ আছে মিলানে, এখানে আমার লাগেজ স্ট্যান্ডার্ড দুইটা। হ্যাঁ, রাত্রে যে 11টা যেটা ফ্লাইট আছে ডাইরেক্ট চলে যাচ্ছে দুবাই টু ঢাকা যাচ্ছে, এটা মিনিমাম ট্রানজিট আওয়ার 5 hours সামথিং। এই যে ট্রানজিট আওয়ার লাগেজটা মিনিমাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দুইটা। টার্কিশ এয়ারলাইন্সে সামটাইমস দে আর অফারিং 3 piece অফ ব্যাগেজ। হ্যাঁ, আপনি যদি দেখতেছেন আবার অনেক সময় সামটাইমস কোনো এয়ারলাইন্স অনেক সময় অফার করে 1 piece অফ ব্যাগেজ। এই যে ব্যাগেজটা আমি কয়টা পাচ্ছি, কত পাউন্ড পাচ্ছি, এবং টিকিটটা রিফান্ডেবল কিনা নন রিফান্ডেবল কিনা, আমার ট্রানজিট আওয়ারটা কতক্ষণ, মিনিমাম ট্রানজিট আওয়ার কতক্ষণ, এবং কোনো হিডেন স্টপেজ আছে কিনা, এগুলো আমার ওয়েবসাইটে ক্লিক করলে, আপনি সমস্ত ডিটেলসে ক্লিক করলে আপনি A to Z সব কিছু দেখার অপশান আছে। এটা আমি মনে করি প্রত্যেকের টিকিটে বাই করা পড়বে তার লাগেজ পলিসি, রিফান্ড পলিসি, হিডেন স্টপেজ আছে কিনা, তারপরে তার রিটার্ন টিকিটটা কনফার্ম কিনা, এভরিথিং A to Z দেখে টিকিটটা পারচেস করার জন্য আমি অ্যাডভাইস করব। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনি দিয়েছেন। আমরা আরো একটু আলোচনা এগিয়ে নেব, সেটা হলো যে আপনারা শুধুমাত্র যে বাংলাদেশের টিকিট কিংবা বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আসার টিকিট করেন তা নয়, আপনি বলছিলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের টিকিটগুলো করা হয়। আমরা যদি বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আলোচনা করি, তারা সবচেয়ে বেশি দেশেই ফেরেন, তারপর সেকেন্ড অপশনে গিয়ে কোথায় আসলে তারা সবচেয়ে বেশি টিকিট কাটেন কিংবা সেখানে তাদের ফাংশন কি করেন? ধন্যবাদ। আমাদের সেকেন্ড লার্জেস্ট যেটা আমরা পপুলেশন বাইরে থাকে, প্রবাসী থাকে, আমরা লন্ডন, কানাডা, মালয়েশিয়া, দুবাই, এই 4টা কান্ট্রিতেও আপনার টিকিট অ্যাভেলেবেল। আপনি ঢাকা থেকে কেউ কানাডা যেতে চায়, টরন্টো, সবচেয়ে গ্রেট অপরচুনিটি ফর আমার ওয়েবসাইটে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। টরন্টো টু ঢাকা, অনেকে বাফেলে থাকে, সে বিমান বাংলাদেশে যেতে চায়, সে টরন্টো থেকে ডাইরেক্ট ফ্লাইটে ঢাকা যেতে পারছে। তা আপনার বয়স্ক বাবা মাকে পাঠাতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সাহায্য নিয়ে বিমান বাংলাদেশের টিকিট আপনি ক্রয় করতে পারতেছেন। লন্ডন থেকে কেউ ঢাকা যাবে বা সিলেট যাবে, সেখানে বিমানের ফ্লাইটের টিকিট আপনি কাটতে পারতেছেন। আমাদের লার্জেস্ট লন্ডন, টরন্টো, কুয়ালালামপুর, দুবাই এবং সৌদি আরব, জেদ্দা, উমরা, এই রুটগুলোর প্যাসেঞ্জারই আমরা নরমালি বেশি আমরা পেয়ে থাকি। উমরা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে ঈদুল আজহার পরে উমরা আবার খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ হজের পরে খুলে দেওয়া হয়েছে। এখন উমরার জন্য যারা উমরায় যেতে চান তাদের জন্য আপনাদের কি ব্যবস্থা আছে, তারা সেইখানে গিয়ে কি ফ্যাসিলিটিস পাবেন, যাওয়ার আগে কি ফ্যাসিলিটিস পাবেন, কিভাবে প্রস্তুতি নেবেন? 3টি প্রশ্ন একসাথে আপনার কাছে। ধন্যবাদ জুয়েল ভাই। আমার যেহেতু ঢাকা এবং ইউএসএ একটা নিউ ইয়র্ক অফিস আছে, আমরা ঢাকা থেকে কেউ উমরা যেতে চাইলে এবং ইউএসএ থেকে উমরা যেতে তাদেরকে আমরা সেবা দিয়ে থাকছি। আমাদের স্বল্প মূল্যে একটা উমরা প্যাকেজ আছে,
7 দিনের আমরা উমরা ভিসা, এয়ার টিকিট, হোটেল, ট্রান্সপোর্টেশন, এক্সপিরিয়েন্স মুয়াল্লিম, যেটা আমরা অভিজ্ঞ মুয়াল্লিমের মাধ্যমে তার উমরাটা সম্পাদন করা এবং এয়ারপোর্ট ড্রপ আপ থেকে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তার উমরাটা পারফর্ম করা, উমরা করার যে কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন সম্বন্ধে তাকে গাইড দেওয়া। আমরা এখান থেকে মোটামুটি একটা উমরা করা গাইড বুক আমরা তার হাতে তুলে দিচ্ছি। আমার অভিজ্ঞ মুয়াল্লিম সৌদি আরবে আছে, মক্কায় আছে, মদিনায় আছে, সেগুলো তাদেরকে রিসিভ করে সুন্দর করে উমরাটা পারফর্ম করে হোটেলে পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ আমরা সম্পাদন করে থাকি। এয়ার টিকিট, হোটেল, ভিসা, ট্রান্সপোর্টেশন, সাইট সিন, মক্কা এবং মদিনার যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে ভিজিট করা, মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো ভিজিট করে আমরা প্রয়োজনীয় সকল সম্পূর্ণ করে থাকি ইনশাআল্লাহ। এটা কি প্যাকেজের মাধ্যমে করেন কোনো নাকি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডিল? কেউ যদি প্যাকেজ যেতে চায় সেটাও আমরা প্যাকেজের মাধ্যমে করে থাকি। ইন্ডিভিজুয়াল কেউ যদি যেতে চায় সেই ইন্ডিভিজুয়ালি আমরা সেই সার্ভিসগুলো দিয়ে থাকি। আমরা ঢাকা থেকে কেউ যদি আমরা উমরা যেতে চাই ইন্ডিভিজুয়ালও যেতে পারে, আমাদের প্যাকেজের মধ্যে যেতে পারে। নিউ ইয়র্ক থেকে যদি কেউ উমরা যেতে চায়, নট অনলি নিউ ইয়র্ক, ইউএস এর যে কোনো স্টেট থেকে যদি আমরা উমরা যেতে চান, আমাদের উমরা বিষয়ে আমরা ইউএস পাসপোর্টে আমাদের কাছে পাসপোর্ট পিকচারটাও আমাদের হোয়াটসঅ্যাপে বা অফিসে মেলে পাঠিয়ে দিলে আমরা উইদিন 10 সেকেন্ডে আমরা উমরা বিষয় করে 1 ইয়ার্স মাল্টিপল বিষয় করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আপনি হোটেল, 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, উমরা প্যাকেজ মক্কা এবং মদিনায়, ফুড, মুয়াল্লিম, ট্রান্সপোর্টেশন, লাগেজ হ্যান্ডেলিং, এয়ারপোর্টে যদি আপনার কোনো মক্কা এবং মদিনা যদি কোনো এয়ারপোর্ট হ্যান্ডেলিংও লাগে সেই সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে থাকবো। হাজিদের সেবা আমরা চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান এবং মুমিনকে একবার হজ অথবা উমরা পালন করার তৌফিক দান করুক, সে দোয়া করি ইনশাআল্লাহ। জি, এই ক্ষেত্রে উমরা ভিসার একটা বিষয় আছে। এই ভিসাটা কতদিন, কত বছর, কত মাসের হয়? এবং আপনি যে বলছিলেন বিভিন্ন তার যাওয়া, উমরা পালন করা, সাইট সিইং, এগুলোতে কতদিনের প্যাকেজগুলো আপনাদের? আমরা 7 দিন, নর্মালি 7 দিনের প্যাকেজ করে থাকি যাওয়া আসা সহকারে। উমরা ভিসাটা নর্মালি 3 মান্থ, 1 ইয়ার মাল্টিপল ভিসা আছে, 10 ইয়ার মাল্টিপল ভিসা আছে। আপনি যে অনেকে যারা উমরা যেতে চায় তারা 3 মাসে ভিসা করতে পারেন। আমরা উমরা ভিসা করতে লাগে পাসপোর্ট, আইডি, গ্রিন কার্ডের কপি, ইউএস পাসপোর্ট, অনলি পাসপোর্টের পিকচার অ্যান্ড ফটো পিকচার, দ্যাটস অল, নাথিং এলস। এবং এগুলি আমরা হইলে আমরা উমরা ভিসা করতে পারবেন। এগুলা উমরা ভিসা করতে আর অন্যান্য আদার্স কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই। এটা একটু পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো উমরা ভিসা নামে তো আসলে কোনো ভিসা নেই। আপনি জাস্ট টুরিস্ট ভিসা নিলেই তো আপনি করে আসতে পারছেন, নাকি আলাদা করে উমরা ভিসা? আলাদা করে উমরা ভিসা আছে 3 মাস মেয়াদি। ওকে, হ্যাঁ, তারপরে 1 ইয়ার্স সেটার উমরা টুরিস্ট ভিসা নিয়েও আপনি উমরা করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, আপনি 1 ইয়ার্স মাল্টিপল টুরিস্ট ভিসা নিয়েও আপনি মাল্টিপল এন্ট্রি হবে, আপনি নিয়ে উমরা করতে পারছেন। উমরা পালন করতে আপনার কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না। আর যারা ঘন ঘন অর্থাৎ কয়েক মাস পর পর যেতে চান তারা 10 বছরেরটা নেওয়ার সুযোগ আছে। জি, তার মানে অনেক অফুরন্ত সুযোগ আছে। এবং একই সাথে আপনার কাছে আর যেটা জানতে চাই, যারা উমরার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ভাবছেন যে তিনি হয়তো আগামী 2-1 মাসের মধ্যে উমরা করবেন, তার এখন কোন কোন বিষয়গুলো গুছিয়ে ফেলা উচিত? আমি মনে করি যারা আগে উমরা যেতে চাচ্ছেন তারা একটা প্ল্যান করেন যে আমি কতদিনের জন্য আমি উমরা যাব, আমি মক্কায় কতদিন থাকবো, মদিনায় আমি কতদিন থাকবো। এবং যদি টিকিটটাকে আপনি অ্যাডভান্স পারচেস করবেন, আপনি অনেক কম মূল্যে ইজিপ্ট এয়ারলাইন্স, রয়্যাল জর্দান, টার্কিশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্সের আপনি লট অফ অপরচুনিটি এখন আছে আপনার হাতে। আপনি ডেটটা ফিক্সড করে, ভ্যাকেশনটা কনফার্ম করে আপনি টিকিটটা আগে পারচেস করেন, এটা আমি অ্যাডভাইস করব। সাথে সাথে অ্যাডভান্স আপনার হোটেলটা বুকিং করে ফেলেন, আপনি অনেক কম মূল্যে হোটেল বুকিং পেয়ে যাবেন। আপনি 5 স্টার হোটেল নিলে ব্রেকফাস্ট ইনক্লুডেড পাচ্ছেন, 4 স্টার হোটেল নিলে ব্রেকফাস্ট ইনক্লুডেড পাচ্ছেন। এই ফ্লাইট এবং হোটেলটা কনফার্ম করে ফেলেন, বাকি আদার্স বেনিফিটগুলো যাওয়ার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে আদার বেনিফিটগুলো আপনাকে অ্যাড করে দেবো। ট্রান্সপোর্টেশন, মুয়াল্লিম, এগুলো আমরা আপনাকে অ্যাড করে দেবো। আপনি অনেক কম মূল্যে আপনি আগামী রমজানের আগামী রমাদানের আগ মুহূর্তে এখনই আপনি টিকিটগুলো বাই করার জন্য আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ শামসুদ্দিন ভাই আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিশেষ করে আপনার মাধ্যমে দর্শকরা জানার সুযোগ পেয়েছেন যে বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ কতটা স্বাভাবিক আছে, এবং একই সাথে অনলাইনে কিভাবে টিকিট কাটবেন, একই সাথে উমরা পালনের জন্য কি ধরনের প্রস্তুতিগুলো নেবেন, এবং এই সেবাগুলো আপনারা দিয়ে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
দর্শক, এই ছিল আমাদের আজকের মতো দ্য ভিউজ অনুষ্ঠান। আগামী দিন আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন এবং একই সঙ্গে TVN24 টোটাল কেবল নেটওয়ার্ক, যেটির মাধ্যমে আপনারা সরাসরি টেলিভিশনে দেখার সুযোগ পাচ্ছেন এবং ধীরে ধীরে আসলে নানা কারণে হয়তো এর মধ্যে গত কয়েকদিন ফেসবুকে আমাদের আপডেটগুলো আপনারা কম পাচ্ছিলেন, যেহেতু বাংলাদেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছিল। এখন যেহেতু এটি স্বাভাবিক হয়ে আসছে, একই সাথে আমাদের ফেসবুকে যে নিয়মিত আপডেটগুলো সেগুলো আপনারা পেতে শুরু করবেন। এবং অবশ্যই এর আগে আপনারা দেখেছেন যে আমরা টেলিভিশনের মাধ্যমে আমাদের যে TVN24 নিউজ নেটওয়ার্ক, সেটির মাধ্যমে কিন্তু বাংলাদেশের একেবারেই সবশেষ খবরটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এজ ওয়েল এজ আমেরিকার রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গায় কী ঘটছে সেই তথ্যগুলো প্রতিনিয়ত আপনাকে দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের সঙ্গেই থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।